সিনেমার শুরুতে আমরা এই গল্পের প্রধান চরিত্র শিবাকে দেখতে পাই, যিনি বরের ইচ্ছানুযায়ী ক্যাপের গল্পটি এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন। এখানে ড্রাইভারটি একনাগাড়ে শিবের দিকে তাকিয়ে থাকায় শিব অবশেষে তাকে জিজ্ঞেস করে যে সে আগে কখনো দুলাকে দেখেনি কিনা। ড্রাইভারকে বলতে হবে যে, হ্যাঁ আমি বরকে দেখেছি, কিন্তু আপনার হাতের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে হয় আপনি আপনার বিয়ে থেকে পালিয়ে যাচ্ছেন অথবা মেয়েটি আপনাকে ছেড়ে চলে গেছে। সামনে এগোতে গিয়ে তারা প্রচণ্ড যানজটে আটকে পড়ে, যা সহজে কাটবে না। তাই ড্রাইভার শিবাকে বলে যে, যানজট না কাটা পর্যন্ত তুমি তোমার গল্প চালিয়ে যাও। আরও বলুন। শিব প্রথমে রাজি হন না, কিন্তু ড্রাইভারের বারবার অনুরোধে তিনি গল্পটি বলতে শুরু করেন, যা তিনি তার বড় ভাইকে বলার আগে সীতাকে দিয়ে শুরু করেন। রাম রাজু নামের এক ব্যক্তির গল্প বলতে শুরু করেন। তিনি বলেন যে, যখন সীতারাম রাজুর মায়ের বিয়ে হতে যাচ্ছিল, তখন তিনি তার মাকে দেখতে এসেছিলেন এবং তার এখানে আসার একটাই উদ্দেশ্য। সে যে কোনো উপায়ে নদীর কাছের জমিটা নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নিতে চায়, যাতে সে এখানে নিজের ইচ্ছামতো যা খুশি করতে পারে। সে তার মাকে এই ব্যাপারে জানায়, কিন্তু কিছু বলার আগেই তার মা মারা যান। এরই মধ্যে উকিল সেখানে এসে বলেন যে তার মৃত্যুর পর উইলটি পরিবর্তন করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জমিটি সীতারাম রাজুর বড় ভাইকে এবং বাড়িটি সীতারাম রাজুকে দেওয়া হয়েছিল। এই কথা শুনে সীতারাম রাজু বিচলিত হন। আর তার মায়ের বলা একটি কথা তার মনে পড়ল, আমার মা একবার আমাকে বলেছিলেন যে, যদি তোমার একটি মেয়ে হয় এবং তুমি তার নাম আমার নামে রাখো, তবে আমি তোমাকে এই দেশ দেব। আমি ওর নাম তোমার নামে রাখব। আসলে বড় ভাইয়েরও একটি মেয়ে আছে এবং এখন সীতারাম রাজুর স্ত্রী গর্ভবতী, তাই তিনি বলছেন যে তিনি তার ভবিষ্যৎ মেয়ের নাম আমার মায়ের নামে রাখবেন। আমি তার মায়ের নামে তার নাম রাখব। এক্ষেত্রে তার বড় ভাই মায়ের কাছে যাবে এবং যখন সীতারাম রাজুর একটি কন্যা হবে, তখন তিনি তার মায়ের নামে তার নাম উমার রাখবেন এবং তারপর বড় ভাই মায়ের ইচ্ছানুসারে সে তার ছোট ভাইকে জমিটা দেওয়ার পর নিজেই তা বাড়িতে নিয়ে আসে, কিন্তু সম্ভবত ভাগ্য তার জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল, কারণ এভাবে আমাদের রাজুদের বড় ভাই শ্যামরাম রাজু যে বাড়িটি পেয়েছিলেন, তা সীতারাম রাজুর পাওয়া জমির চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে। থেকে সীতারাম রাজ খুব বিচলিত থাকেন, তাই তার স্ত্রী সীতারামের এই সমস্যার কথা একজন ডাক্তারকে জানান, ফলে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। সে খেলার অজুহাতে সীতারামের সাথে কথা বলতে আসে, কারণ আমি তাকে খুব পছন্দ করি এবং একই সাথে সে সবসময় সাদা ঘুঁটির বদলে কালো ঘুঁটি নিয়ে খেলে। এখানে ডাক্তার তাকে তার মাকে এমন কাজে নিযুক্ত করতে বলেন যা তার অন্তরে আনন্দ দেয়। এখন ইসলাম গ্রহণ করো এবং সীতারামের কাজ যেমন গাছে পানি দেওয়া ইত্যাদি করো। তিনি প্রতিদিন মেয়ের সঙ্গে সময় কাটিয়ে এই সব কিছু করতে শুরু করেন। এর পাশাপাশি গল্পটি 23 বছর এগিয়ে যায়। হলো সেই স্থান যেখানে সীতারামের কন্যা উমা আজ আছেন। ছেলেটির পরিবার তাকে দেখতে আসছে এবং ছেলেটি বেশ ভালোই রোজগার করে, তাই সীতারাম তাকে বেছে নিয়েছে। এখানে আমরা উমার সাথে দেখা করতে আসা ছেলেটি একরকম সুপারস্টার, কারণ সে সবকিছু শুভ সময় অনুযায়ী করে, এমনকি মেয়েটি আসার পরেও তাকে তার সাথে দেখা করতে হয়। ছেলেটির পরিবার পূজাটি স্থগিত রেখেছিল, কিন্তু তার আগেই শিব হঠাৎ সেখানে গিয়ে দুজনের চোখের সঙ্গে দেখা করেন, যার ফলে সবকিছু ঠিক হয়ে যায়। সেই শুভ মুহূর্তে উমার চোখাচোখি হতেই উমাকে দেখতে আসা ছেলেটির চেয়ারটিও ভেঙে যায় এবং সে পড়ে যায়। এবার শিব তাকে আরেকটি চেয়ার দেন। সে উমাকে নিয়ে আসে এবং তারপর উমার মায়ের কাছে পাশের বাড়ির চাবি চায়, কারণ তারা সবে সেখানে উঠেছে এবং সেই কারণেই শিবা চাবি চাইতে এসেছিল। যেহেতু সে প্রতিবেশী এবং উমাকে তার বাড়ির চাবি দিয়েছিল, তাই কিছু ভয়ের পর ছেলেটির পরিবার উমাকে পছন্দ করে এবং চলে যায়। এখন সীতারাম শিবের কথাগুলো শুনতে পায়। আমার এটা তেমন ভালো লাগেনি। বড় ব্যাপারটিতে সে তার স্ত্রীর সাথে একটি গল্পও বলে। অন্যদিকে আমরা শিবার পরিবারকে দেখি, যেখানে তার মা বাবা বাড়িতে থাকেন এবং শিবের বড় বোনের বিয়ে হয়ে গেছে এবং কোনো এক কারণে তার বাবা বারবার তার বিয়ের ডিভিডিটা চালিয়ে দেখেন। শিবও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। তুমি একজন রেডিও জকি হিসেবে কাজ করো। শিবের মা চিন্তিত যে শিব তেমন সফল নয়, তাই তাকে কে একটি মেয়ে এনে দেবে। এখানে শিব তার মাকে বলে। সে বুঝে শুনেই বলে যে, মা, যে মেয়ে আমাকে ভালোবাসবে সে আমার বেতন ইত্যাদির দিকে তাকাবে না এবং যদি আমি এমন মেয়ে পাই তবে আমি তাকে বিয়ে করব। কিন্তু তার মা শিবকে জোর করে বাণী নামের একটি মেয়ের সাথে দেখা করতে পাঠানো হয়। শিবের সাথে তার দেখা হলেও তাদের মধ্যে কিছুই আদান প্রদান হয় না। এখন যখন সেই মেয়েটি সেখানে থেকে চলে যায়, তার মনে হচ্ছে যেন শিব তাকে অনুসরণ করছে, কিন্তু আসলে তা নয়। ইনি তার মামা, অর্থাৎ সে সীতারাম রাজুর বাড়িতে এসেছে, যার প্রতিবেশী। মিনিটে শিবির রাহাত এবং তাকে অনুসরণ করার জন্য রাহাত তার উপর রেগে যায়,
কিন্তু পরে যখন সে জানতে পারে যে শিবের আঘাত, সে খুব বিব্রত বোধ করে এবং বিনয় শিবাকে পছন্দ করতে শুরু করে ও এই কথা তার চাচাতো বোন উমাকে বলে। এরপর বাণী ও শিবের দেখা হয়, যেখানে বাণীর জিজ্ঞাসায় শিব তার বড় ভাইকে বলে যে জি.এসসি পড়ার পাশাপাশি সে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। আমিও প্রজেক্টে কাজ করছি এবং তৈরি পোষণের কর্মী হিসেবে পার্ট টাইম কাজও করি। তারপরেও সে তার বড় বোনের নামে আমাকে বলে যে আমি ওরকম একটা ছেলে চাই। আমার এমন একজন লোক দরকার যার বেতন মাসে প্রায় 2 লাখ টাকা, কারণ টাকা ছাড়া জীবন চলে না বন্ধু। আমি এখানেও তা পাইনি, তাই এটা জেনে শিব তার সে বিল পরিশোধ করে চলে যায়। কিছুক্ষণ পর যখন তারা তাদের নতুন মায়ের সাথে দোকানে যাচ্ছিল, পেট্রোল ফুরিয়ে যাওয়ায় তাদের গাড়িটি বিকল হয়ে যায়। তাই সে তাদের নিজের গাড়িতে তুলে নেয়। এখন যখন বাণী জানতে পারে যে শিব একটি বিয়েতে যাচ্ছে, সে তার সাথে যেতে রাজি হয়। আসলে এই বিয়েটা শিবার কোনো আত্মীয় বা বন্ধুর নয়, বরং তার প্রাক্তন প্রেমিকার। এখানে শিবাকে দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে বাণী অ্যারোমার সাথে রাতের খাবার খেতে যায়। সেই সময়ে তার সাথে শিবার কিছু বন্ধুরও দেখা হয়। তে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে শিবা উভয় কলেজের প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় কেবল ততগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছিল যতগুলো তার জানা ছিল, অর্থাৎ নির্বাচনের জন্য যতগুলো প্রশ্ন প্রয়োজন ছিল। আসলে এতে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, তবুও শিব বলছে যে যদি সে না জানে তাহলে না জেনে কেন করবে। ইনি হলেন শিবের গণিতের শিক্ষক প্রশান্ত স্যারের। কোথাও হচ্ছে, যার চ্যালেঞ্জ দেখে শিবা একবার তার আগেই একটি প্রশ্নের সমাধান করে ফেলেছিলেন এবং তিনি এত বড় একটি কোম্পানির কাজও সমাধান করেছিলেন যে তা ছিল মাত্র। এই কারণে আমি তাকে বের করে দিয়েছি, কারণ সে বিক্রি বাড়ানোর জন্য গ্রাহকদের সাথে মিথ্যা বলতো এবং শিবা বিশ্বাস করে যে বিক্রি তখনই হয় যখন আপনি গ্রাহকের প্রয়োজন বোঝেন এবং তা পূরণ করেন। সে তার সাথে প্রতারণা ও মিথ্যা বলেছিল এবং তারপর শিবার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করছিল আর তারপর ওশানও সেখানে এসেছিল। আমরা তার মাধ্যমে জানতে পারি যে শিবা তার ভেতরে নিজের প্রজেক্টের কাজ করছে। এখানে ওশান স্যার এভাবে সময় নষ্ট করার জন্য শিবাকে বকা দেন, সেখানে থেকে পালিয়ে যায় এবং তারপর শিবাকে দেখে যারা হাসছিল তাদের সবাইকে লাথি মারে আর বলে, শিব আবার কেমন ছাত্র যে টাকার কথা ভাবে না, সমাজের কথা ভাবে। তিনি কেবল একটি উদ্দেশ্য সাধনের জন্যই কাজ করেন এবং পৃথিবীতে তার মতো মানুষ খুব কমই আছেন। এখন অন্যদিকে যখন উমা শিবকে জিজ্ঞাসা করে, দুই বোনকে নিজের কোলে তুলে নিয়ে আসে, যেখানে তিনি তাদের বলেন যে তিনি এমন একটি বায়ুকল ডিজাইন করতে চান যা উড়োজাহাজে স্থাপন করা হলে জ্বালানির পরিবর্তে বাতাস উৎপাদন করবে, কে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং এখানে শিব পরিবেশে জ্বালানি থেকে কার্বন নিঃসরণ কমাতে এই সব কিছু করছেন এবং শিবের বিশেষ বৈশিষ্ট্যগুলি জানুন। বিনয়ের পাশাপাশি উমাও তাকে পছন্দ করতে শুরু করে। এরপর তারা তিনজন একসাথে সময় কাটাতে শুরু করে, যার মধ্যে একদিন উমা শিবাকে জানায় যে সে এখনও বিয়ে করার জন্য প্রস্তুত নয়। উমাকে সাহায্য করার জন্য শিব ও তার বন্ধুরা তার হবু স্বামীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে উমাকে বিয়ে করলে তার ক্ষতি হবে এবং তারপর যখনই সে ওমের সাথে দেখা করতে যায়, তার সাথে বড় কিছু একটা ঘটে। কখনো তার মোবাইল চুরি হয়ে যায় আর কখনো সে কারো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। মিনিটটাই তাকে অনেক সমস্যায় ফেলে এবং সে সোজা চলে যায়, যা তাকে খুব রাগান্বিত করে এবং সে নিজেকে হাসপাতালের আবিষ্কার করে এবং এখন সবাই তাকে বুঝিয়ে দিয়েছে যে উমা তার জন্য সঠিক মেয়ে নয় এবং কারণ সেও কুসংস্কারাচ্ছন্ন এবং তাই তাকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর আমরা কৃষ্ণ নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে জানতে পারে যে শিব তার স্ত্রীর সাথে সাগরের ভিতরে আছেন। তিনি প্রকল্পটি নিয়ে কাজ করছেন, সেই কারণেই কৃষ্ণ শিবের প্রকল্পে অনুমোদন দিতে অস্বীকার করেন। আসলে একবার ওশান স্যারও কৃষ্ণের প্রকল্পে অনুমোদন দিতে অস্বীকার করেছিলেন। এটি অনুমোদিত হয়নি, তাই বিজ্ঞানী হওয়ার পরিবর্তে আজ সে ম্যানেজারের পদে আটকে আছে। এখানে এই বড় ব্যাপারটিতে যখন ওশান স্যার বিষয়টি জানতে পারেন, তখন তিনি কৃষ্ণকে অনুরোধ করেন। তিনি বলেন, দয়া করে আপনার ও আমার মধ্যকার ব্যক্তিগত বিষয় শিবের মাঝে আনবেন না এবং তারপর অনেক বোঝানোর পর কৃষ্ণ তার মায়ের কাছে গিয়ে শিবের প্রকল্পে অনুমোদন দেন। তাদের এলাকা দেখার পর কৃষ্ণ শিবকে নকশাগুলো নিয়ে কি করা যায় সে সম্পর্কে কিছু ধারণা দেন। বলতে চাই যে এই মুহূর্তে এখানে আলে কৃষ্ণের মনে অন্য কিছু একটা দানা বাঁধছে। উমা তার বিয়ে ভাঙার জন্য শিবাকে ধন্যবাদ জানায়। এই সুযোগে শিব উমাকে তার মনের কথা জানায়। সে তাকে বিয়ের প্রস্তাব দেয় কারণ মেয়েটিও তাকে পছন্দ করতে শুরু করেছিল, আর এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয় এবং তারপর যেইমাত্র উমা পিতা সীতারামরাজু যখন এই বিষয়ে জানতে পারেন,
তখন তিনি শিবের সাথে কথা বলতে যান এবং শিবকে বলেন যে আমি এই বিষয়ে তোমার বাবা মায়ের সাথে কথা বলেছি, তাই শুভ সময় অনুসারে আগামীকাল বিকেল সকাল 4:30 আপনার এবং তার বাগদান। কিন্তু তার আগে আপনাকে একটি কাজ করতে হবে, যে অনুসারে আপনাকে প্রথমে তোমাকে নিজের জন্য একটা আংটি আনতে হবে যেটা আমি তোমাকে দোকান থেকে বানিয়ে নিতে দিয়েছি। তুমি গিয়ে তোমার নামটা দেখো। এরপর শিবাও এই কাজের জন্য মায়ের কাছে গিয়ে সেই আংটিটা নিয়ে আসে। মেয়েটিকে আনতে রওনা হয়, কিন্তু পথে হঠাৎ কিছু গুন্ডা তাকে আক্রমণ করে। সেই গুন্ডাদের উচিত শিক্ষা দেওয়ার পর সে ঠিক 4:30 অনুষ্ঠানে পৌঁছায়। সে জানতে পারে যে তার বাগদান উমার সাথে নয়, বরং বিনয়ের সাথে। বয়োজ্যেষ্ঠের জিজ্ঞাসার জবাবে সীতারাম রাজু শিবের কাছে প্রকাশ করে যে সে এই বিষয়টি আগে থেকেই জানত। আমি জানতাম তুমি আমার বয়সী কাউকে ভালোবাসো, তাই আমি আমার ভাইকে ফোন করে তার মেয়েকে তোমার সাথে যৌন মিলনে রাজি করাই, এবং পথে তোমার সাথে যা কিছু ঘটেছে তা আমিই করেছি। আর এখানে সীতারাম রাজু চেয়েছিলেন শিব বিনয়কে বিয়ে করে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোক। সীতারাম রাজু চাননি তার মেয়ে উমা শিবকে বিয়ে করুক। সে এটাই চেয়েছিল, তাই বিনির সাথে তার বিয়ে ঠিক করে। এতে শিব খুব রেগে যায় এবং সে এই কথা আম্মাকে না বলে, কিন্তু যখন সে শিবকে তার বাবার কাছে বলে, যখন সে তাকে তাদের বড় ভাইয়ের সাথে কথা বলতে বলে, শিব তার উপর রেগে যায় এবং বলে যে আমি বিয়ের জন্য আমার বাবা মায়ের সাথে কথা বলবো এবং তুমি যদি তোমার বাবার সাথে কথা বলো, তোমার যদি শক্তি থাকে তবে আমাকে বোঝাও, কারণ আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, তাই সিদ্ধান্তটাও আমাদেরই হওয়া উচিত। এবার শিবের পরামর্শ মেনে উমা তার বাবার বড় ভাইয়ের বাড়িতে বাবার সঙ্গে কথা বলে। তাই এর জবাবে সীতারাম মহারাজ সেই অবিবাহিতা মেয়েটির সাথে দূরের এক ছেলের বাগদান করিয়ে দেন, যার বেতন 2 লক্ষ টাকা এবং যেমনটা আমরা জানি আমাদের রাজুর মতোই তার কাছে মানুষের চেয়ে টাকাই বেশি গুরুত্বপূর্ণ, তাই সে তার মেয়ের বিয়ে এমন এক লোকের সাথে ঠিক করেছিল যার বেতন ছিল 2 লাখ টাকা। সে চায়নি তার মেয়ের বিয়ে শিবের সাথে হোক, শাদী হোক। এখানে যখন শিব তার মায়ের বাগদানের কথা জানতে পারে, তখন সে এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং এটি তার প্রকল্পকেও প্রভাবিত করে। মা, আমার তেমনটা মনে হয় না, কিন্তু ওশান স্যার ওকে অনেক বকা দেন আর তারপর তার বকা শোনার পর শিবা এই ছবির মতো করে তার পুরো শিয়ালটাকে দিয়ে দেয়। ডিজাইন তৈরিতে মগ্ন হয়ে যায়। তবে একদিন যখন সে তার হবু স্বামীর সাথে রাতের খাবার খাচ্ছিল, তখন বাণী এবং শিবাও সেখানে উপস্থিত ছিল। চলো ওদের সাথে যোগ দিই। এই সময়ে শিব এক ক্লিকেই উমাকে দিয়ে বলিয়ে নেয় যে সে তার কাজ শেষ করতে চায় এবং এটা শুনে উমা উত্তেজিত হয়ে ওঠে। হবু বর মন খারাপ করে আছেন, কারণ তিনি চান না যে তার স্ত্রী অন্যের অধীনে কাজ করুক বা পড়াশোনা করুক, বরং তার এমন একজন মেয়ে দরকার যে তার সংসারের যত্ন নিতে পারবে। আর এখানেই আবারও উমেশের বাগদান ভেঙে যায়। এতে বিচলিত হয়ে সীতারাম রাজু শিবাকে হুমকি দিতে রেডিও স্টেশনে প্রবেশ করে। আর এখানেই আবারও উমেশের বাগদান ভেঙে যায়। এতে বিচলিত হয়ে সীতারাম রাজু শিবাকে হুমকি দিতে রেডিও স্টেশনে প্রবেশ করে। কিন্তু এখানে শিব তার সাথে দুর্ব্যবহার করে না, বরং সে তাকে প্রতিজ্ঞা করে যে আমি তোমার মেয়েকে আমার থেকে দূরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব, এবং তারপর সে তার নিজের জায়গায় চলে যায়। কথা রাখে, কারণ উমা যখন তার প্রোটোটাইপ ডিজাইন দেখতে আসে, শিবা তাকে সেখানে থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই সম্পর্কে বলে এরপর আমরা কৃষ্ণকে দেখি, যিনি শিবের আদি রূপকে স্বীকার করেন, কিন্তু তিনি সেই আদি রূপের নামকরণ শিবের নামে না করে তার পুত্রের নামে করেন, অর্থাৎ এখানে তিনি শিব চুরিগুলোর নমুনা নিয়ে নিয়েছে। সম্ভবত এই কারণেই সে সহজেই নকশাটি যাচাই করে নিতে পেরেছিল। শিব সম্পূর্ণ দুঃখী ও হতাশ হয়ে চলে যায়, এবং কিছুটা ভয় পাওয়ার পর উমাও ওশান স্যারের সাথে শিবের সাথে দেখা করতে আসে। তারা দুজনেই শিবকে বলে যে আপনি যখন ওখান থেকে চলে যান, তখন কৃষ্ণ এবং তার ভাই সেখানে ছিলেন। আমি তোমার প্রোটন টাইপটা ঠিকমতো সামলাতে পারিনি এবং এর পালগুলো সবার সামনে উন্মুক্ত হয়ে গেল। এখানে ওশান স্যার শিবাকে একটি খুব ভালো বার্তা দেন এবং বলেন যে তোমার এটা কেউ বদলাতে পারবে না, কারণ তোমার মতো প্রতিভা আর কারণেই। এবং একথা শুনে শিব কিছুটা খুশি হলেও সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ভানির সাথে তার আসন্ন বিয়ে নিয়ে সে দুঃখিত, কিন্তু এখানেও সে নিজেই তাকে বিয়ে করতে অস্বীকার করছে, কারণ সে বুঝে গেছে জীবনে সে কি চায়। সে তার জীবনে ভালোবাসার চেয়ে টাকাকে বেশি প্রাধান্য দিতে চায়, তাই সে শিবাকে বিয়ে করতে রাজি হয় না। শিব এতে খুব খুশি হয়, কিন্তু এরই মধ্যে সে এটাও জানতে পারে যে ঠিক যেভাবে আমাদের রাজু তার মেয়ের বিয়ে অন্য একজনের সাথে দিয়েছে, যা পরদিন হতে চলেছে, এখন আমিও তার সাথে দেখা করতে এসেছি। সে তাকে কামড় দেয় এবং তার জীবন ফিরিয়ে দিতে বলে। তার মৃত্যুর পর
স্বয়ং সীতারাম রাজ সেখানে আসেন, কারণ তার মেয়ে তাকে না জানিয়েই প্রথমবারের মতো শিবের সঙ্গে দেখা করতে এসেছে। সে শিবের কপালে একটি গিট বেঁধে দেয়। এরপর উমার বিয়েতে যাতে আর কোনো নাটকীয়তা না হয়, সেজন্য শিবের বন্ধুকে তাদের রাস্তা দিয়ে যেতে বাধা দিতে হয়। তাই শিব বাড়ি ছেড়ে চলে যায়। তিনি বেরিয়ে এসে ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে ড্রাইভারকে এই গল্পটি বলছিলেন। আর এখন বর্তমানে হঠাৎ শিবের বন্ধু তাকে ফোন করে, বলে যে তোমার মৃত্যুর পর এখানে অনেক কিছু ঘটেছে এবং আমরা দেখি যে কোনোভাবে আমাদের জনি তাকে শিবের বাবার সাথে দেখা করতে নিয়ে আসে। শিবের বাবা তাকে তার মেয়ের বড় ভাইয়ের বিয়ের কথা বলেন, যে বিয়েতে তিনি উপস্থিত ছিলেন না, কারণ তার মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছিল এবং এ ব্যাপারে জোরালো দাবি জানিয়েছিল। কারণ মেয়ের জীবনের অংশ হওয়া এবং তার বিয়ে দেওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আর এই কারণেই তিনি এখনও তার মেয়ের বিয়েতে তা রেখেছেন। এখানে এই গল্পটি শোনার পর সীতারাম রাজের মন গলে যায় এবং তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করেন যে কিসে সে খুশি হয়, কিন্তু সে তাকে বলে যে আমি শিবাকে বিয়ে করতে চাই। এখন সীতারাম রাজু তার মেয়েকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করেন এবং তিনি মনে করেন যে এতে যে হারবে তাকে বিজয়ীর কথা মানতে হবে এবং এখন যেহেতু সে এই সুযোগটি পেয়েছে, উমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং তারপর আপনার এবং আপনার মেয়ের মধ্যে খেলা শুরু হয়, যেখানে এবার উমা কালো ঘুঁটিটি বেছে নেয় এবং খেলার সময় মাঝে মাঝে তাকে হাসতে দেখা যায়। মাঝে মাঝে সীতারাম রাজু হয় কিন্তু কোনো গল্প নেই, সে একজন ভীতু মহিলা, কারণ এখানে শিবের বন্ধু তাকে সবকিছু বলে দিচ্ছে। তাই শিব 1 মিনিটের জন্য ফোনটা উমাকে দেয়, যেখানে তিনি উমাকে কোনো বাজি ছাড়াই খেলতে বলেন, কারণ যদি তোমার বাবা খেলাটি জিতে যায় তাহলে তোমাকে তার কথা শুনতে হবে এবং তোমার বাবা খেলাটি হেরে যাবে। তোমার মা পড়াশোনা করার চেষ্টা করছিলেন এবং এরপর শিবের পরামর্শে তিনি অবশেষে তার বাবাকে পরাজিত করেন, যা তাকে এবং বাকি সবাইকে খুব খুশি করে। সীতারাম রাজুও এখানে খুব খুশি। এই খেলাটি জিতে উমা প্রমাণ করলেন যে শিবের যদি স্ট্রাইকিং দক্ষতা থাকে তবে তিনিও একজন রানী, কারণ রাজা কেবল একটি রাজপরিবারেরই শাসক, কিন্তু তাকে বাঁচানোর জন্য রানীর যেকোনো কিছু করার ক্ষমতা আছে এবং কতটা একটি অসাধারণ দৃশ্য। এখানে রানী তার রাজার জন্য সেই সবকিছুই করেছিলেন যা শিব সব সময় চাইতেন। সিনেমার শেষে তার বাবা তাকে শিবের সাথে বিয়ে দেওয়ার জন্য তার মায়ের কাছে যান এবং শিবার প্রকল্পটিও সফল হয় এবং টিভিতে তা দেখার পর শিবা তার সেই বন্ধুদের জন্য গর্ব অনুভব করে যারা তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ তারা হাসত না। তাকে অনুপ্রাণিত করে এবং এর মাধ্যমে শিব সবাইকে দেখিয়েছেন যে টাকাই সবকিছু নয়, কখনো কখনো আমাদের সমাজের জন্য কিছু করা উচিত এবং এই বন্ধুদের সাথে এই সিনেমাটি এখানেই শেষ।